সবার প্রথমে যেটা সেটা হচ্ছে প্রস্তুতি। জৈব অ্যাসিড কিভাবে প্রস্তুতি করা যায়? ফার্স্ট কথা হচ্ছে আমরা দেখিয়ে আসছিলাম গিগনার্ড বিকারক থেকে। গিগনার্ড বিকারক থেকে গিডনার বিকারক থেকে আমরা অ্যালকেন তৈরি করছি। গিডনার বিকারক থেকে আমরা বেনজিন তৈরি করছি। গিডনার বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করছি। সুতরাং গিডনার বিকারক থেকে আবার জৈব অ্যাসিড তৈরি করছি। সুতরাং বুঝতেছো গিডনার বিকারকের প্রয়োজনীয়তাটা কি। তাহলে এই যে এটা হচ্ছে গিডনার বিকারক, ওর সাথে যখন কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দিবা, কার্বন ডাই অক্সাইড এইভাবে লেখো, এই যে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া যখন দিবা তখন কি হবে, এই কার্বন ডাই অক্সাইডটা এরকম ভাবে এই যে একটা কার্বনের সাথে একটা অক্সিজেনের সাথে বন্ড থাকবে আর একটা বন্ড ভাঙবে। এই যে ধরো এটা ভাঙছে, এটা ভেঙে একটা এখান দিয়ে একটা এখান দিয়ে একটা বন্ড ভাঙলে দুইটা হাত বের হয়। বলছিলাম একটা হাতে এমজিএক্স, একটা হাতে কি এমজিএক্স আর একটা হাতে আর। সেটাকে যখন আমি আদ্র বিশ্লেষিত করব, এখানে কি শুষ্ক ইথার থাকবে, শুষ্ক ইথার। তো এখানে যখন তুমি কি আদ্র বিশ্লেষিত করবা, দ্যাট মিনস এইচ প্লাস ওএইচ মাইনাস যখন করবা, তখন কি হবে, এই যে এমজি এক্স এর সাথে ওএইচ মিলে এমজি ওএইচ এক্স তৈরি হবে, প্লাস তারপর কি হবে, এই যে এখানে এটা যাবে গা আর এখানে এইচ আসবে, আসলে কি হবে, এই যে ওএইচ আসলো, আর এখানে তো আর আছে। এই জিনিসটাকে তুমি যদি একটু সুন্দর করে লেখো, তাহলে জিনিসটাকে এইভাবে লেখা যায় যে আর সি ডাবল ও এইচ। ঠিক আছে, এটা হচ্ছে একটা জৈব অ্যাসিড। এটা হচ্ছে গিগনার্ড বিকারক থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করলাম। বুঝছো এটা? 2 নম্বর। বুঝা গেছে? আচ্ছা অমি, তুমি একটু মাইক্রোফোনটা অন করো। করছো? আচ্ছা বলো, আর কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়? বুঝি না ভাইয়া। আর কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়? বলতেছি। রিয়েল গোল থেকে। ওইটা আরেকটা মনে আছে, আমরা কয়দিন আগে মিন পড়ছিলাম, অ্যালকাইল সায়ানাইড কে কি করলে, অ্যালকাইল সায়ানাইড হতে, অ্যালকাইল সায়ানাইড কে কি করলে জৈব অ্যাসিড তৈরি হয় মনে আছে? অ্যালকাইল সায়ানাইড কে তুমি যখন বিজারিত করবা, বিজারিত করলে কি তৈরি হয় বলছিলাম, আমি দেখাইছিলাম এরকম যে তুমি যদি অ্যালকাইল সায়ানাইড, এটা হচ্ছে অ্যালকাইল সায়ানাইড, ওকে তুমি যদি বিজারিত করো, দ্যাট মিনস এইচ প্লাস, বিজারিত করলে অ্যামাইড তৈরি হবে। অ্যামাইড বলতেছি অ্যামিন, এখানে মিন। আসবে, এখানে আসবে, হ্যাঁ। আফনান পড়ালেখা করছে মনে হয়। আচ্ছা, তারপর এটাকে যদি তুমি আদ্র বিশ্লেষিত করো, তাহলে জৈব অ্যাসিড, আদ্র বিশ্লেষিত করলে জৈব অ্যাসিড আর সি এই OH। আর তুমি যদি জারিত করো, তাহলে তুমি যদি জারিত, অ্যানাইড হবে। অ্যামাইড হবে, গুড। তাহলে এই NH2। এই ফরম্যাট গুলো মনে রাখলে আর কি লাগে বলো, কত সুন্দর করে তোমাদেরকে দেখাই দিচ্ছি। তারপরে যদি না পারো, তাহলে এই যে অ্যালকাইল সায়ানাইডকে তুমি যদি আদ্র বিশ্লেষিত করো, তাহলে জৈব অ্যাসিড চলে আসবে। আদ্র বিশ্লেষিত মানে পানির সাথে বিক্রিয়া। তাহলে আর, ডিস্টার্ব করিস না, তাহলে এই যে আর এর, তাহলে আদ্র বিশ্লেষিত করলে কি হবে, এই যে আর সি ডাবল বন্ড ও OH, জৈব অ্যাসিড প্রস্তুত হয়ে গেছে। আরেকটা হচ্ছে অ্যালকোহলকে জারণ করলে, হ্যাঁ অ্যালকোহলকে জারণ করলে, অ্যালকোহলকে জারণ করলে, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলকে তুমি যদি জারিত করো, 1 ডিগ্রি অ্যালকোহল, মনে আছে 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারিত করো, তাহলে ফার্স্টে কি তৈরি হবে, অ্যালডিহাইড বন্ড CHO। সেটাকে তুমি যদি জারিত করো, C OOH। বলছিলাম এখানে যতটা কার্বন থাকবে, এখানেও ততটা কার্বন, এখানেও ততটা কার্বন। যদি 2 ডিগ্রি অ্যালকোহলকে করো, জারিত করো, তাহলে ফার্স্টে কি তৈরি হবে, কিটোন।
তারপরে জারিত করলে জৈব অ্যাসিড। এখানে এনটা কার্বন থাকলে এখানেও এনটা কার্বন, এখানে N-1টা কার্বন। তারপর যদি 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করো, এনটা কার্বন যদি জারিত করো, তাহলে অ্যালকিন। অ্যালকিনকে জারিত করলে কিটন। কিটনকে জারিত করলে জৈব অ্যাসিড। তাহলে এখানে এনটা কার্বন হলে এখানে N-1টা কার্বন, এখানে আরো একটা কমবে N-2 কার্বন। এবার বলো এতটুকু পর্যন্ত প্রস্তুতি শেষ। 3টা গিডনাট বিকারক থেকে, অ্যালকাইল সায়ানাইড থেকে, অ্যালকোহল থেকে। বলো এতটুকু পর্যন্ত কেউ যদি না বুঝি থাকো প্রশ্ন করতে পারো যে ভাইয়া বুঝি নাই। ক্লিয়ার ইসরাফিল? ভাইয়া অ্যালকাইল সায়ানাইডটা বুঝে দেন। অ্যালকাইল সায়ানাইডটা ওই দিন বারবার বলছিলাম, আবার বলতেছি। তুমি যদি অ্যালকাইল সায়ানাইডকে জারিত করো, জারিত দ্যাট মিনস ও অ্যামাইড তৈরি হবে, বিজারিত করলে অ্যামিন তৈরি হবে, আদ্র বিশ্লেষণ করলে জৈব অ্যাসিড তৈরি হবে। একবারে টাটকা মুখস্থ রাখো। হুম। যে বিজারিত করলে অ্যামিন, কিচ্ছু না দেখো না, আমি তোমাকে লাল কলম দিয়ে দেখে ধরো। এই যে তুমি দেখো এখানে যে কার্বনটা ছিল, এই কার্বনের এই যে এখানে হাইড্রোজেন অ্যাড হয়েছে, এ নাইট্রোজেনে হাইড্রোজেন অ্যাড হয়েছে, আর কিচ্ছু না। যখন তুমি আদ্র বিশ্লেষিত করছো, আদ্র বিশ্লেষিত করলে ও আসবে, এই যে এর সাথে ও আসছে, আর ওই যে এখানে কিছু পানিও তৈরি হয়েছে। হ্যাঁ, তুমি এটা মানে ডাইরেক্ট এমনি মনে রাখতে পারো, আদ্র বিশ্লেষিত করা মানে পানি, এটা কি বলে জৈব অ্যাসিড তৈরি হবে। আদ্র বিশ্লেষিত করলেই জৈব অ্যাসিড তৈরি হবে। আচ্ছা, তাহলে আদ্র বিশ্লেষিত করলে কি জৈব অ্যাসিড, আদ্র বিশ্লেষিত করলে জৈব অ্যাসিড। তুমি খেয়াল করো না, এই যে তোমার আর এ আর আছে, হ্যাঁ, এখানে জাস্ট এই সিটা কি, এই সি ডাবল বন্ড, আর এখানে এনটা উধাও হয়ে গেছে গা, জাস্ট এই সিটা সি ডাবল এইচ হয়ে গেছে গা। এইভাবে মনে রাখলেই তো হয়। আর ও দিলে মানে জারিত করলে এনটা থাকবে, এনটা কিন্তু ঠিক আছে, জাস্ট এই সিটা সি ডাবল হয়ে গেছে গা, এভাবে মনে রাখো। এবার আসো হচ্ছে জৈব অ্যাসিডের সক্রিয়তা। সবাই আসছে মনে হয়, অনন্য আসে নাই। আচ্ছা, তারপরে টপিক হচ্ছে জৈব অ্যাসিডের সক্রিয়তা। অ্যাসিডের সক্রিয়তা। একটা জিনিস মনে রাখবা, জৈব অ্যাসিডের সক্রিয়তা ডিপেন্ড করে হচ্ছে সে কত তাড়াতাড়ি মানে হচ্ছে তোমার আহ ইলেকট্রন ত্যাগ করবে, সরি H+ ত্যাগ করবে। তাহলে জৈব অ্যাসিডের সক্রিয়তা ডিপেন্ড করবে কিসের উপর, যত তাড়াতাড়ি, কারণ এটা একটা অ্যাসিড। অ্যাসিড যত তাড়াতাড়ি H+ ত্যাগ করতে পারে তত কি সে বেশি সক্রিয়। আমি জিজ্ঞেস করবো কিন্তু। তাহলে জৈব অ্যাসিডের সক্রিয়তা নির্ভর করে কত তাড়াতাড়ি H+ ত্যাগ করবে তার উপর। যত তাড়াতাড়ি H+ ত্যাগ করবে তত তাড়াতাড়ি কি তার সক্রিয়তা বেশি হবে। আচ্ছা, আমরা কয়দিন আগে একটা কি টপিক পড়ছিলাম না, ওই যে এমিনের খাদ্যধর্মিতা। বলছিলাম যে আমাকে একটু নক দিও, আমি এই খাদ্যধর্মিতাটা পাঠিয়ে দিব, কেমনে লিখতে হবে। কেউ নক দাও নাই, মানে তোমরা কি নোট টোট করতেছো না? আমি তোমাদেরকে বলছিলাম যে আমাকে একটু নক দিও যে এই জিনিসগুলো পাঠিয়ে দেওয়ার জন্য। আমি না পাঠাইলে মনে হয় যে তোমরা। ভাই এটা পুরোটা তো নোট করতে পারিনি। তো এমিন, আমি এমিনে যখন খাদ্যধর্মিতা পড়েছিলাম তখন বলছিলাম যে জাস্ট এই খাদ্যধর্মিতার ক্রমটা লিখে রাখো, বাকিটা আমি পাঠিয়ে দিব। মানে আমাকে তো তোমরা একটু নক দিয়ে বলার কথা যে ভাইয়া আপনি তো পাঠান নাই, ভুলে গেছেন হয়তো, একটু পাঠিয়ে দেন। মানে তোমরা লিখতেছো না, না লিখলে না বলতা, না লিখলে বলবা কেমনে?
দোষ তো তোমাদের দিলাম নাই। এখন দেখো, এই যে একটা জিনিস মনে রাখবো, যত CH3 বা যত আর মূলক থাকবে, যত আর মূলক থাকবে তত সক্রিয়তা কমবে। কেন সক্রিয়তা কমবে বলবো, সক্রিয়তা কমবে। আর যত তড়িৎ ঋণাত্মক পরমাণু থাকবে, এগুলো হচ্ছে শর্টকাট, এটা কিন্তু এমসিকিউতে বেশি আসে। যত তড়িৎ ঋণাত্মক পরমাণু থাকবে, বেশি থাকবে, সক্রিয়তা তত বেশি হবে। কেন? আসো, ধরো আমি এইরকম কয়েকটা যোগ লিখি, একটু খেয়াল করো। আচ্ছা, তাহলে এই যে দেখো, সি ডাবল বন্ড ও এই, এটার নাম কি? মিথানোয়িক অ্যাসিড। এটার নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। আরেকটা যদি লিখি, CH3 সি ডাবল OH, ইথানোয়িক অ্যাসিড। এই দুইটার মধ্যে কোনটা বেশি সক্রিয়? তুমি যদি একটু, তোমাকে যদি আমি বলি যে দেখো, এই যৌগটাকে যদি আমি এইভাবে লিখি যে কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে বন্ধনের ইলেকট্রন গুলো অক্সিজেন নিয়ে যাবে, তাহলে সে পজিটিভ হয়ে যাবে গা। হ্যাঁ, আর এখানে কি OH। ঠিক একই রকম তার ক্ষেত্রেও এই ও পজিটিভ হয়ে যাবে গা। এখন তুমি খেয়াল করো, এই যে সে যে পজিটিভ হয়ে গেছে গা, তার কাছে কি ইলেকট্রন বেশি আছে নাকি কম আছে? পজিটিভ হয়ে যাওয়া মানে কি ইলেকট্রন বেশি না কম? বেশি না কম? কম। কম। তাহলে সে যখন, তুমি চিন্তা করো, তার, সে যখন পজিটিভ হয়ে গেছে গা, সে চায় যে ইলেকট্রন সে কি করতো, হ্যাঁ গ্রহণ করতে চায়, কিন্তু এখন এখানে কি তার সাথে যে ইলেকট্রন দেওয়ার মতন কোনো অ্যালকাইল মূলক আছে? নাই। অ্যালকাইল মূলক না থাকার কারণে এই যে করে কি জানো, এই যে বন্ড সি আর ও এর মধ্যে যে বন্ডটা আছে, যে ইলেকট্রন গুলো আছে, এই ইলেকট্রন গুলা নিয়ে তার ইলেকট্রনের ঘাটতি পূরণ করে। আমার কথা বুঝো, কি বললাম, যে তার সাথে যে কোনো অ্যালকাইল মূলক নাই, কোনো অ্যালকাইল মূলক যদি থাকতো তাকে ইলেকট্রন দিত, তাকে দেওয়ার মতন কেউ নাই, এ কারণে না পারতে করে কি জানো, এই যে ও আর এইচ এর মধ্যে যে মানে হচ্ছে হাইড্রোক্সিন মূলকের মধ্যে যে বন্ধনের ইলেকট্রন গুলো আছে, এই বন্ধনের ইলেকট্রন গুলাকে সে টান মারে। এখন এই বন্ধনের ইলেকট্রন গুলাকে যদি টান দেয়, তাহলে এই যে হাইড্রোজেনটা খুব সহজে ত্যাগ করা পসিবল হবে। সে বলবে যে ঠিক আছে, যেহেতু ইলেকট্রন গুলো নিয়ে যেতেছো আমি যাচ্ছি গা। আর সে যখন পজিটিভ হয়, তখন অ্যালকাইল মূলক কি করে যে নে ইলেকট্রন নিয়ে যা। তখন তার কি আর এই বন্ধনের ইলেকট্রন গুলাকে এত টান দেওয়ার দরকার আছে? বলবে যে দরকার নাই, তো আমার তো ইলেকট্রনের ঘাটতি পূরণ হয়েছে, তোরে আর হেরে আর আগের মতন অত টানাটানি করবে না। তাহলে সেও খুব এত তাড়াতাড়ি এইচ প্লাসটা ত্যাগ করবে না। তাহলে বলো তো এই দুইটার মধ্যে কোনটা তাড়াতাড়ি এইচ প্লাস ত্যাগ করবে? মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড। কেন আরিক? এটা হাইড্রোজেন, মানে কারণ এটা ত্যাগ এখানে, করবে বেশি। মিথানোয়িক এতটা অ্যাসিডের আমাদের কেন্দ্রীয় কার্বনের ইলেকট্রনের ঘাটতি পূরণ, ইলেকট্রনের ঘাটতি গুলা পূরণ করার মতন কেউ নাই। এ কারণে কি করে, কেন্দ্রীয় কার্বনটা বন্ড ও এইচ এর বন্ধনের ইলেকট্রন গুলাকে কি করে, আকর্ষণ করে, ফলে এইচ প্লাস সহজে কি হয়, ত্যাগ করা পসিবল। এই বন্ধনটা দুর্বল হয়ে যায় গা। তুমি যখন বন্ধনের ইলেকট্রন গুলা নিয়ে টানাটানি করবা, বন্ধনটা দুর্বল, বন্ড ও এইচ এর বন্ধনটা দুর্বল হয়ে যায়। আর দুর্বল হইলে এই এইচটা ত্যাগ করা, এইচ প্লাস ত্যাগ করা সহজ হয়ে যায়। তাহলে তীব্র কে বেশি? ও বেশি। এবার আসো এটা আরেকটা দিচ্ছি দেখো, সি সিএল সিএল সিএল, ধরো এটা, আরেকটা দিলাম CH3 CH2 সি ডাবল OH। কে বলতে পারবে এই দুটার মধ্যে তীব্র কোনটা? লাস্টেরটা। কেন? ভাই এখানে তো কার্বন ফোর তিনটা আছে। ওইটার কোনো কারণ না, ওইটার কোনো কারণ। প্রোপানয়িক অ্যাসিড এটা। এটা কে রে, দুইটা হচ্ছে মাথা দিয়ে রেখেছে, এটা কে? ঋতু আছে নি? ঋতু বলো তো এই দুইটার মধ্যে কোনটা?
ভাইয়া সক্রিয় আর তীব্র তীব্র কি একই জিনিস? হ্যাঁ, একই জিনিস, যেটা সক্রিয় বেশি সেটা তীব্র। তাহলে 2 নাম্বারটা। আচ্ছা দেখো, সবারই ভুল হয়েছে। হ্যাঁ, কেন ভুল হয়েছে বলি। এই যে এই দুইটার মধ্যে এটার নাম হচ্ছে ট্রাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড, এই যৌগটার নাম হচ্ছে ট্রাইক্লোরো। দেখো কার্বন কয়টা আছে, একটা দুইটা, দুইটা থাকলে ইথানোয়িক অ্যাসিড, কিন্তু এখানে এই যৌগটা এমন ছিল CH3C OH, কিন্তু এই যে তিনটা হাইড্রোজেনের জায়গায় তিনটা ক্লোরিন আসছে, এই জন্য এটার নাম হচ্ছে ট্রাইক্লোরো, ট্রাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড। এটা পরীক্ষা আসবে, হ্যাঁ লিখে রাখিও, MCQ তে হয়তো, সিকিউ তে আসতে পারে, এগুলো সিকিউ তে আসতে পারে, যেগুলো পড়াইতেছে সিকিউ তে আসতে পারে, MCQ তে আসতে পারে। ট্রাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড, আর এটা হচ্ছে কি প্রোপানোয়িক অ্যাসিড ধরি নাও। এখন ধরো একটা কথার কথা, আমি তোমাদেরকে উপরে শর্টকাট বলেই দিছি যে তড়িৎ ঋণাত্মক পরমাণু যত বেশি থাকবে সক্রিয়তা তত বেশি। হ্যাঁ, আর CH3 বা অ্যালকাইলমূলক যত বেশি সক্রিয়তা তত কম। কেন দেখো, এই যে ওর যে ইলেকট্রন, এই যে দেখো আমি এমনি দেখাই, Cl CCl Cl, না বুঝলে বলিও। এই যে অক্সিজেন ইলেকট্রনটাকে টানে নিয়ে গেছে গা, আচ্ছা, এই যে ইলেকট্রনটাকে যারা টানে নিয়ে গেছে, এখন তুমি এটা দেখো, কার্বন আর ক্লোরিনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? ক্লোরিনের। তাহলে বন্ধনের ক্লোরিনের। ইলেকট্রন কে নিবে? ক্লোরিন। এই বন্ধনের ইলেকট্রন গুলা কে নিয়ে যাবে? ক্লোরিন। এই বন্ধনের ইলেকট্রন গুলা কে নিয়ে যাবে? ক্লোরিন। এখন তার ইলেকট্রনে ঘাটতি হইছে, এখন তার ইলেকট্রনে ঘাটতি হইছে, এই যে কার্বন, এই কার্বনেরও তো ইলেকট্রনে ঘাটতি, সে দিবে কি? হ্যাঁ, তুমি নিজেই পারো না, তুমি আরেকজনকে বুঝাইবে কি? তার যে ইলেকট্রনের ঘাটতি হয়েছে, এই পাশে যে এটা আছে, এ যে ইলেকট্রনের ঘাটতি পূরণ করবে, ইলেকট্রনের ঘাটতিটা সে পূরণ করতে পারবে? পারবে না। তো কেন পারবে না? কারণ তার নিজেরই ইলেকট্রনের ঘাটতি। তাহলে সে করবে কি? এই বন্ধনের ইলেকট্রন গুলাকে টান দেওয়া শুরু করবে। তাহলে খুব সহজে সে ত্যাগ করে ফেলবে, পড়তেছে যেহেতু টানাটানি শুরু করছো, দুর্বল হয়ে গেছি আমি যাচ্ছি গা, শেষ। তাহলে এটা বেশি তীব্র। কিন্তু এখানে খেয়াল করো যে CH3টা আছে, CH3 CH2, এই সে যখন তার ঘাটতি হবে, সে বলবে যে কি আমি আছি, চিন্তা করিও না, এই যে আরো বড় মূলক আরো বেশি ইলেকট্রন দিবে, তাহলে ইলেকট্রনের ঘাটতিটা পূরণ করে দিবে, তাহলে বলবে যে ওর থেকে ইলেকট্রন নেওয়ার আর দরকার হচ্ছে না এত বেশি। তাহলে কি বলছি, যত বেশি, তাহলে ওইটা সক্রিয়। হ্যাঁ তাহলে এটা বেশি, যেহেতু এটা তাড়াতাড়ি ইলেকট্রন H+ দিয়ে দিবে, তাহলে ও সক্রিয়তা বেশি। তাহলে কি বুঝলা, যত বেশি আর থাকবে, যত বেশি আর থাকবে তত সক্রিয়তা কম, আর যত বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণু থাকবে সক্রিয়তা তত বেশি। আল্লাহর ওয়াস্তে একটু মনে রাখিও। আচ্ছা এবার আসো, সময় নাই, আর 5 মিনিট আছে। অ্যালডিহাইড আর কিটোন নিউক্লিওফিলিক বিক্রিয়া দেয়, মনে আছে আমরা অ্যালডিহাইড আর কিটোনের নিউক্লিওফিলিক অনেক বিক্রিয়া দেখছি, কিন্তু তোমার জৈব অ্যাসিড দেয় না কেন? অ্যালডিহাইড আর কিটোন নিউক্লিওফিলিক বিক্রিয়া দিছিল, অ্যালডিহাইড ও কিটোন নিউক্লিওফিলিক বিক্রিয়া দেয়, কিন্তু জৈব অ্যাসিড দেয় না কেন? কারণটা কি? জৈব অ্যাসিড দেয় না কেন? আচ্ছা কেন দেয় না, আসো। এখন আমি তোমাকে যদি অ্যালডিহাইডটা দেখাই, অ্যালডিহাইড এমন ছিল, কিটোনটা কেমন ছিল? কিটোনটা ছিল এমন, আর জৈব অ্যাসিড হচ্ছে এই। এখন অ্যালডিহাইড কেন দেয় দেখো, যে সবগুলাতে কিন্তু কার্বনিন মূলক আছে, অ্যালডিহাইড বলো কিটোন বলো জৈব অ্যাসিড বলো, সবগুলাতে কার্বনিন মূলকটা আছে। এখন এই যে কার্বনটা যে ইলেকট্রন নিয়ে যাবে, হ্যাঁ নিয়ে গেলে সে তার অবস্থা কেমন হবে? তার অবস্থা এমন হবে, C বন্ড ও, এটা প্লাস আর এটা H, এখানে কি হবে? সেম, এখানেও সেম। আচ্ছা এখন খেয়াল করো, নিউক্লিওফিলিক বিক্রিয়া, এই যে কার্বনিন মূলকের যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে বন্ধনের ইলেকট্রন গুলো সে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার কারণে কার্বনটা ধনাত্মক চার্জে পরিণত হয়েছে। এই ধনাত্মক চার্জে যখন পরিণত হয়, এখানে তো নিউক্লিওফাইলটা আসে। হ্যাঁ মনে আছে নিউক্লিওফাইল কাকে? নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ, নিউক্লিয়াস পজিটিভ মানে পজিটিভের প্রতি আকর্ষণ দেখাবে সে। তাহলে এই যে নিউক্লিওফাইলটা যে আসবে Z-, এই নিউক্লিওফাইল এটা যে আসবে, এটা কখন আসবে? যখন পজিটিভ আয়ন দেখবে তখনই আসবে। এখন ধনাত্মক চার্জের মাত্রা যত বেশি হবে, এই এখানে ধনাত্মক যত বেশি হবে, এই কেন্দ্রীয় কার্বনটাতে ধনাত্মক চার্জ যত বেশি থাকবে, নিউক্লিওফাইল তত দ্রুত আসবে। হ্যাঁ, আগুন যত বেশি লাগবে, হ্যাঁ ওই যে ফায়ার সার্ভিস তত দ্রুত আসবে। তাহলে
সুতরাং এখানে পজিটিভের পরিমাণ যত বাড়বে নিউক্লিওফাইল তত তাড়াতাড়ি আসবে। নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ, ইলেকট্রন নেগেটিভ, তাহলে নেগেটিভ প্রতি আকর্ষণ। নেগেটিভের প্রতি কি আকর্ষণ দেখায়? পজিটিভ। নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ, নিউক্লিয়াস পজিটিভ, পজিটিভের প্রতি কি আকর্ষণ দেখায়? নেগেটিভ, তাহলে নেগেটিভ আসছে। তাহলে এখন খেয়াল করো, এই যে অ্যালডিহাইড আর কিটোন এই দুটোটা নিউক্লিওফিলিক বিক্রিয়া দেয় কেন? কারণ দুটোটাতে তোমার যে কি ওই যে ধনাত্মক চার্জের পরিমাণটা বেশি থাকে এই যে কেন্দ্রীয় কার্বনে। এখন কথা হচ্ছে তাহলে ওর এখানে থাকে না কেন? এখন ওর এখানে থাকে না কেন? জৈব অ্যাসিডে কার্বনের ধনাত্মক চার্জের মাত্রা কম, এই এখানে ধনাত্মক চার্জের মাত্রা কম। কেন কম? একদিকে কে দিচ্ছে? এই একদিকে ও দিচ্ছে, এই এটা কি বলে অ্যালকাইল মূলকটা ইলেকট্রন দিচ্ছে, আরেকদিকে করে কি এখানে ওর মুক্তজোড় ইলেকট্রন আছে, এই যে অক্সিজেনের দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন। এই দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন এই কেন্দ্রীয় কার্বনের দিকে কি বলে যে আমার কাছে মুক্তজোড় ইলেকট্রন আছে, তোমরা নিয়ে যাও। তাহলে কি করে? একদিকে তো অ্যালকাইল মূলক দিচ্ছে, অন্যদিকে কি ওএইচ এর অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন গুলো সে পায়। ফলে কার্বনের পজিটিভ আয়ন বা যে ইলেকট্রনের যে ঘাটতিটা হয়েছিল এই ঘাটতিটা আর থাকে না। তাহলে ঘাটতি থাকলে নিউক্লিওফিলিক বিক্রিয়া দেয়। এখানে অ্যালডিহাইড আর কিটোনে আছে। অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে আবার কার কোথায় বেশি? অ্যালডিহাইডে বেশি। মনে আছে এই কিটোনটা তোমার টলেন বিকারক, তারপর হচ্ছে ফেহলিং বিকারকের সাথে কোনো বিক্রিয়া দেয় নাই। কারণ কি? সে অধিক সক্রিয়, সে বিক্রিয়া দেয় না, কারণ তারও কি ইলেকট্রনের ঘাটতিটা কম। এই দুইটার মধ্যে আবার নিউক্লিওফিলিক বেশি বিক্রিয়া দেয়। বলছিলাম ওই দিন নিউক্লিওফিলিক বিক্রিয়া বেশি দিবে অ্যালডিহাইড। কেন? কারণ তার ইলেকট্রনের ঘাটতি বেশি। হ্যাঁ, এখানে ইলেকট্রনের ঘাটতি মোটামুটি, এখানে একেবারেই নাই। কথা বুঝতে পারছি? বুঝছো? জি ভাইয়া বুঝছি। তাহলে জৈব অ্যাসিড দেয় না কেন? কারণ জৈব অ্যাসিডের কেন্দ্রীয় ভাইয়া আর কার্বন। এগুলো ইলেকট্রন দিবে না? হ্যাঁ 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 আর যেগুলো আছে আর এগুলা কার্বন কি ইলেকট্রন দিবে না? আর এগুলা হ্যাঁ দিবে তো। তো ইলেকট্রন দিলে বুঝি ও প্লাস থাকবে, প্লাস ওর বেশি হবে। মানে এখানে দেওয়ার পরও দেখা গেছে তার কিছু না কিছু ইলেকট্রনের ঘাটতি থাকে, কিন্তু কি এখানে একবারেই থাকে না। এখানে আর তো দিচ্ছে দিচ্ছে, অক্সিজেনের দুইটা মুক্তজোড় ইলেকট্রন আছে, তারাও ইলেকট্রন দিচ্ছে, আবার বন্ধনের ইলেকট্রন গুলোও দেয়। সুতরাং এখানে মনে মোট কথা কোনো কি ঘাটতি থাকে না। আমাদের আর 1 মিনিট আছে। আহ এই আর কোনো কিছু করা লাগবে না। আর একটা জিনিস হতো দেখতে পারো, ইথার। ইথার হচ্ছে কোনটা? ইথার হচ্ছে এটা। ইথার রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। ইথার রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কেন? এটা হচ্ছে ইথার। ইথার রাসায়নিকভাবে কেন নিষ্ক্রিয়? কারণ ইথারকে এই যে দেখো দুই দিক থেকে ইলেকট্রন দেয় কেন্দ্রীয় অ্যালকাইল মূলকগুলা। দুই দিক থেকে ইলেকট্রন দেওয়ার কারণে তার কি এই যে কেন্দ্রীয় অক্সিজেনের ইলেকট্রনের কোনো ঘাটতি থাকে না, যার কারণে সে কোনো বিক্রিয়া দিতে চায় না। এই কারণে ইথার রাসায়নিকভাবে অনেক নিষ্ক্রিয় হয়। ইথার রাসায়নিকভাবে অনেক নিষ্ক্রিয়। তাহলে কি বুঝলা? যে অ্যালডিহাইড, কিটোন আর একটা হচ্ছে জৈব অ্যাসিডের মধ্যে কোনটা নিউক্লিওফিলিক বিক্রিয়া সবচেয়ে বেশি দিবে, দ্রুত দিবে? অ্যালডিহাইড। হ্যাঁ, কিটোন কম দিবে, যত আর থাকবে তত কম দিবে। আর জৈব অ্যাসিড তো দেয় না। ঠিক আছে? ভাই জৈব অ্যাসিড কি একবার দেয় না? না, একবারও দেয় না। ঠিক আছে, এতটুকু পর্যন্ত এগুলো পড়লেই হবে, আর কোন বেশি কিছু করার দরকার নেই। হ্যাঁ, এমনি অনেক পড়াইছি। আমাদের অর্গানিক ভাইয়া কেমিস্ট্রি এক্সামটা একটু আলহামদুলিল্লাহ। পিছন নাও। আমি হচ্ছে কয়েকটা সিকিউ প্র্যাকটিস করে দিব। হ্যাঁ, আরো একটা ক্লাস নিব কালকে।